তো ভাই এটাই ছিল আমার সুইজারল্যান্ডের উপর করা ভিডিও। তো জানি না কেমন লাগছে ভাই, চেষ্টা করছি। কারণ যখন আপনি ট্রাভেলে থাকবেন নানান টেনশনে থাকতে হয়, নানান সমস্যাও আছে এর ভিতরে। তো এখন আপনি সমস্যার সমাধান করবেন নাকি খালি পকেট থেকে ক্যামেরা বের করে ভিডিও করবেন, এটা তো একটা প্রশ্ন। যার ফলে অনেকে ট্রাভেল আসে এখন ভিডিও করা কঠিন হয়ে যায়। জর্জ ভাই তো করে দেখাইছে যাদের মুরত থাকে আপনারা গাড়িও চালাবেন, ভিডিও করবেন। হ্যাঁ, মানে কোন রুটে যাবেন একটু পরপর চেঞ্জ হচ্ছে, পাহাড়ি এলাকায় অ্যাক্সিডেন্ট করবেন কি না। অনেক সময় আপনারা আমাদের দুনিয়ার ভুল ধরেন, ভুলের কোনো শেষ নেই। হ্যাঁ, কিন্তু এটা যদি আপনারা একটু করে দেখেন আমরা খুবই খুশি হব। আসলে ভুল ধরলে তো ধরা যায়, কত ভুলই তো করছে, ভুলের তো শেষ নেই। ভুল করতে করতে দোজক কনফার্ম করে ফেলাইছি, বুঝছেন? দোজক কনফার্ম হয়ে গেছে আমার জন্য। তো আমাকে এগুলি বলে লাভ নেই। তো যাই হোক, যে কারণে এই ভিডিওটা করা, তো আমরা তো আজকে সুইজারল্যান্ড থেকে চলে যাচ্ছি, ফ্রান্সে চলে যাচ্ছি। যেহেতু সুইজারল্যান্ড থেকে ফ্রান্সে চলে যাচ্ছি, তো গাড়িতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো থাকতে হবে। তো আপনাদের ভাবিকে বললাম সামনে এক কাজ করো, ক্যামেরাটা ধরো। এই রোডঘাট মোটামুটি ক্লিয়ার আছে, প্রায় 19 মাইল, এই 19 কিলোমিটার এই রোডে থাকতে হবে। 19 কিলোমিটার তো প্রায় কত 19 মিনিট 15 মিনিট থাকতে হবে। তো 5-7 মিনিটের তো একটা ভিডিও করাই যায় সুইজারল্যান্ডে গাড়ি চালানোর অভিজ্ঞতার উপর। তো দেখা ওই যে একটা টানেল চলে আসছে এখানে, টানেল দেখানো হয়েছে। টানেল দেখাতে দেখাতে আমি টায়ার্ড হয়ে গেছি এখন। এখানে পাহাড়ি এলাকা তো, বুঝছেন? সুইজারল্যান্ড তো পাহাড়ি এলাকা, তো কিছুক্ষণ পর পরই রাস্তাগুলো তারা এমনভাবে ডিজাইন করছে, মানে না চাইলেও তাদেরকে টানেলের ভিতরে ঢুকতে হয়, মানে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা বানাতে হয়, এছাড়া তাদের কোনো অপশনই নাই, কোনো অপশনই নেই। তো যার ফলে এখানে অনেক 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 টানেল রয়েছে। এই মাত্র একটা টানেল পার হলাম, এরকম কয়েকটা পার হয়েছি, সামনে সম্ভবত আরও আছে। তা যা কিছু দেখছেন আপনারা এই ভিডিওতে, সেটা হলো সুইজারল্যান্ডের রাস্তাঘাট এবং সুইজারল্যান্ডে গাড়ি চালানোর অভিজ্ঞতা। তো বড় বড় টানেল, বেশ বড় বড় টানেল, এটা সত্যি কথা। ওই যে পাহাড়ের ভিতর থেকে আমি এই যে এখন বের হইতেছি, এই পাহাড় থেকে বের হইলাম। এখানে হাইয়েস্ট স্পিড লিমিট হলো 100 কিলোমিটার। এটা 100 কিলোমিটার হয় সম্ভবত 70 মাইল, ওই আমেরিকার মতোই। আমেরিকাতে যেমন 70 মাইল হলো হাইয়েস্ট স্পিড লিমিট, আর সুইজারল্যান্ডে হলো 100 কিলোমিটার। তো প্রায় কাছাকাছি। এই হলো একটা জিনিস। আর খুব দ্রুত ঘন ঘন স্পিড লিমিট চেঞ্জ হয়। এই দেখবেন একটু মানে 130 সেকেন্ডের গাড়ি চালাবেন না, বুঝছেন? 30 সেকেন্ডের গাড়ি চালাবেন না, দেখে যাবেন চলে এসে 80, আবার 80 থেকে হঠাৎ এসে পড়ছে 60 কিলোমিটার। 60 কিলোমিটার থেকে আবার হঠাৎ চলে গেছে স্পিড লিমিটার 100 কিলোমিটার। তো আপনাকে কি করতে হবে, এই বারবার এই যে জিপিএস আছে, জিপিএসটা দেখো, যে আমার জিপিএস এর লোকেশন দেখাইতেছে, স্পিড লিমিট দেখাইতেছে। যেমন এই যে এখানে 80 হওয়ার কথা টানেলের ভিতরে, ওই যে 60 দেখাইতেছে, এখানে দেখছো নাকি? হ্যাঁ 60, কিন্তু আমরা আসলে 83 তে গাড়ি চালাচ্ছি। তো এখন শুনছি, আমি তো দেখিনি, শুনছি এখানে বলে চারদিকে বলে স্পিড ক্যামেরা লাগানো। তো স্পিডিং ক্যামেরা যদি লাগানো থাকে, তো ভাই আমি এসে ঘুরতে খালি ওই আরেকটা টানেলের ভিতরে ঢুকছি নাকি? হ্যাঁ, আরেকটা টানেল কিন্তু হয়নি, ওই টানেলের ভিতর ছিলাম। আরেকটা বিশাল বড় টানেলের ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি। আসলে টানেল নাম কি তা তোর ভাই জানি না, এগুলো জানার সম্ভাবনা। আর আপনারা গুগলে দেখে নিন। আর এই ভিডিওটা করছি হলো আমি যে ইন্টারলকেন আছে না, সুইজারল্যান্ডের ইন্টারলকেন থেকে আমি এখন জুরিখে যাচ্ছি। বলতে গেলে কি যাচ্ছি তো ওখানে যাচ্ছি, সুইজারল্যান্ডের ইন্টারলকেন থেকে গাড়ি চালিয়ে এখন আমি জুরিখে যাচ্ছি। আর এই গাড়ি চালানোর মুহূর্তে, মানে এই রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছি, তখন আমি এই সুইজারল্যান্ডে গাড়ি চালানোর এক্সপেরিয়েন্সের উপর বিভিন্ন অভিজ্ঞতা এই তো টানেলের ভিতরে যানজট লেগে গেছে। হ্যাঁ সেটাই তো, দেখছেন? এই প্রথম দেখলাম এখানে। দেখছেন নাকি টানেলের ভিতরে যানজট? তো এই দেখেন যানজট লেগেছে টানেলের ভিতরে। আচ্ছা, বলতে থাকা আর আমাকে কি দেখা যাবে নাকি? অত দেখা তো যাইতেছে রে ভাই, অন্ধকারে তো এমনি কালাগুলো মানুষ, তারপর অন্ধকারের ভিতরে। আচ্ছা দেখ, চলো, কোনো সমস্যা নাই। তো যাই হোক ভাই, যেটা বলছিলাম, তো এখানে গাড়ি চালানোর সিস্টেমটা হলো যে আপনারা যেমন বাংলাদেশে লেফট সাইডে গাড়ি চালান, শানু এখানে কিন্তু রাইট সাইডে, দেখছেন আমি স্টিয়ারিং হুইল, কিন্তু সরি, বাংলাদেশে হলো রাইট সাইডে হলো স্টিয়ারিং হুইল। তো যেটা বলছিলাম আমি, তো বাংলাদেশে যেমন স্টিয়ারিং হুইল রাইট সাইডে, আর এখানে কিন্তু একটু দেখা দাও, এখানে কিন্তু স্টিয়ারিং হুইল হলো লেফট সাইডে। তো গাড়ি লেফট সাইডে বসে আছে এখন, এই যে লেফট সাইডে জর্জ, এই যে লেফট সাইডে, আর শানু বসে আছে রাইট সাইডে। তো শানুর সাইডে হলো অ্যাকচুয়ালি আপনাদের স্টিয়ারিং হুইল থাকে। বাংলাদেশে যানজট আবার মনে হয় এখন এই টানেলের ভিতর থেকে আমরা বের হব। ও আচ্ছা, এখানে কি সমস্যা হয়েছে? ওই যে রেড লাইট, গ্রিন লাইট, এখন গ্রিন লাইট দিছে, তাড়াতাড়ি করে চলে যাও। ও আচ্ছা, এখানে রোড ওয়ার্ক করতেছে সম্ভবত, তো এই জন্য অটোমেটিক ওই যে হ্যাঁ কাজই করতেছে। ওই যে কি জানো মানে ভেঙে চলে গেছে নাকি, পড়ছে রোডের মধ্যে। হ্যাঁ, ওই যে দেখছো, দুইটা রোড থেকে একটা রোড, ও তারা কাজই করছে, কনস্ট্রাকশনের কাজ। আচ্ছা, একটু সাবধানে যে কনস্ট্রাকশন এরিয়া তো।
এটা হলো যে এখানে সুইজারল্যান্ডে গাড়ি চলে হলো রাইট সাইড রাইট সাইড দিয়ে। স্টিয়ারিং হুইল থাকবে হলো গাড়ির লেফট সাইডে, আর গাড়ি চলে হলো রাইট সাইড দিয়ে। এখন ক্যামেরাতে যদি তুমি ওদিকে দেখাও দেখবেন আপনারা বাংলাদেশে তো গাড়ি চালান আপনারা লেফট সাইড দিয়ে, দেখেন ক্লিক করে দাও ক্যামেরাটা। বাংলাদেশে গাড়ি চালান তো আপনারা এই যে লেফট সাইড দিয়ে, তাই না? দেখেন কি লেফট সাইড দিয়ে কিন্তু আমি গাড়ি চালাচ্ছি না, আমি গাড়ি চালাচ্ছি হলো রাইট সাইড দিয়ে। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেই কুখ্যাত এবং বিখ্যাত সুইজারল্যান্ডের সেই কঠিন, জটিল, ভয়ঙ্কর, পাহাড় বহুরূপী, নটোরিয়াস, আর কি বলবো আমি, কি নাম দেবো, নটোরিয়াস এই কথাটা তো কখনো শুনিনি। এটা কি আছে বহুরূপী আর কি বুঝছেন? বহুরূপী, এই সেই আচ্ছা। পাহাড়, এই পাহাড় দেখে সুইজারল্যান্ডের সরকার সব পয়সা করে গেল। নিয়ে গেছে, ভালো করছে, তবে দেখার মতো এটা। দেখো 1 মিনিটও যায় না, ওই যে আবার টানেলের পর টানেল দেখছেন, ওই যে পাহাড়ের ভিতরে আবার ঢুকতেছে গিয়ে পাহাড়ের ভিতরে আবার টানেলের ভিডিও করব। অলরেডি অনেকগুলো করা হয়ে গেছে। না টানেল ভিডিও না, তুমি তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভিডিও করতেছো রোড এক্সপেরিয়েন্সের উপরে, ঠিক আছে? আচ্ছা। সুইজারল্যান্ডে গাড়ি চালানোর এক্সপেরিয়েন্সের উপরে, এটা তো ভয়েস ওভার না। তো ভাই আপনারা যারা ভিডিওটা দেখছেন এটা ভালো করে দেখেন, এটাই হলো সুইজারল্যান্ডের আমার গাড়ি চালানোর রোড এক্সপেরিয়েন্স। তো এর উপর অনেক ভিডিও আমি করেছি। আমরা গাড়ি কীভাবে ভাড়া নিলাম, গাড়ি লাইসেন্সের ব্যাপারে কী কী নিয়ম কানুন, এখানে এসে গাড়ি ভাড়া নেওয়ার, তারপরে মানে কেমনি কী পথঘাট, এই তো কিছুক্ষণ যদি আপনারা একটুখানি দেখেন, কিছুক্ষণ যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন, যে 10-12 মিনিট করবো, তো মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে এখানকার কাহিনীটা কি। কত সানো টানেল তো শেষ ওই যে দেখছো নাকি টানেল তো শেষ। এটা আরো বড়, সবচেয়ে বড়টা। দেখো যে কয়টা পার করছো তার চাইতে এটা হলো বড়টা। আচ্ছা। তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, এটা শুধু আমেরিকান ড্রাইভিং লাইসেন্স বলে কোনো কথা না। আপনাদের যারা বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স আছে, তো দেখবেন বাংলাদেশের কোনো এক জায়গাতে, ঢাকায় মনে কোনো জায়গা হবে, সে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দেয়, বুঝছেন? এদেরকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে দেবে যদি আপনাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশে থাকে। তো আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। তো ওই ড্রাইভিং লাইসেন্স দিয়েই আপনারা এখানে গাড়ি চালাতে পারবেন। আর আরেকটা ভিডিও আমি করেছি যে এখানে গাড়ি চালাইতে প্রতিদিনের খরচ কত, এক একটা গাড়ির, এক এক গাড়িতে এক এক ধরনের ভাড়া। তবে সচরাচর এখানকার যে রেন্টে কারে যে গাড়ি ভাড়াগুলো রয়েছে $50 থেকে $200 উপরে নেই। আরেকটা কথা বলে আমারটা দিও। ছিল কত ডলার জানো? কত? $60 রোজ। তাই আরেকটা কথা বলে দিও, গাড়ির ভাড়ার চাইতে, হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে গাড়ি ভাড়ার চাইতে ইন্স্যুরেন্সটা কিন্তু একেবারে ডাবল। হ্যাঁ সেমই, আমি $60 দিয়েছি রোজ হলো গাড়ির জন্য, এক এক দিনের জন্য। 3 দিনে $60 করে যা হয়, ইন্স্যুরেন্সও $60। $60 ধরো $65 নিচে $60 ধর না কেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে গাড়ি ভাড়া যা, গাড়ির দাম যা, ইন্স্যুরেন্সটা একটু সামান্য একটু কিন্তু বেশি মজার আছে। ব্যাপার হলো ইন্স্যুরেন্স চাইলে আপনি রাখতে পারেন, এটা ইচ্ছা, আপনার অপশনাল। আমার বলছে তুমি চাইলে রাখতে পারো বা নাও রাখতে পারো, কারণ আমার যে ক্রেডিট কার্ড আছে ওই ক্রেডিট কার্ড অলরেডি আমার গাড়ির ইন্স্যুরেন্সকে কভার করে। কিন্তু তারপর আমি রিস্ক নেই, বুঝছেন? কোনো দূর ঝামেলা হয়ে গেলে ছোট ছোট বাচ্চা নিয়ে আসি, ইনশিওর থাকা ভালো। ওই $200 সেভ করা যেতে একটা ঘটনা ঘটলে বহু জটিলতার ভিতরে পড়ে যাবেন আপনি। একটা অ্যাক্সিডেন্ট একদম একটা অ্যাক্সিডেন্টে লাইফ শেষ করে দিব। তো এর জন্য আমি আর ওই জটিলতা যাই, আমি কি ভাই তুই $200 নিবি তো, তোর $200 খাওয়ার খুব ইচ্ছা হয়েছে আমার থেকে, $200। তাছাড়া আমি এটা আগেই জানতাম। আর ইন্স্যুরেন্স ছাড়া আমি এইভাবে প্রপার ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালাবো না। এই রিস্কে কখনোই যাবেন না। পয়সা বাঁচানোর চেষ্টা করবেন, আর আপনাদেরকে বলবে চাইলে ইন্স্যুরেন্স নিতে পারেন বা না নিতে, কিন্তু এই ভুলটা করে ইন্স্যুরেন্স নিয়ে কারণ আপনি দুর্ঘটনা ঘটবে হলো সেকেন্ডে, বুঝছেন? আপনি টেরও পাবেন না কিভাবে আপনি ঘটছে। মাইলের পর মাইল, হ্যাঁ সেটাই ড্রাইভ করবেন, দিনের পর দিন ড্রাইভ করবেন, কোনো সমস্যা নেই। এক সেকেন্ডের মাথায় এখানে অ্যাক্সিডেন্ট হওয়া এত ইজি, এত রুট চেঞ্জ হচ্ছে, এত হ্যাঁ, মানে এটাই আর কি। আপনার ইন্স্যুরেন্স সোজা কথা রাখবেন, ইন্স্যুরেন্স রাখলে আপনার নিজেরা খুব সেফ, সোজা কথা। তো শানো বাইরের দিকের পাঠিয়ে দিতে ছুটিটা আরও 20-30 সেকেন্ডের মতো, তারপর দেখে। তো দেখেন আপনার এই রাস্তাঘাট, আপনাদের জজ ভাই হাতে ডান দিক দিয়ে গাড়ি চালাইতেছে। এই যে ইউরোপের বাস আমার সাইড দিয়ে যাচ্ছে, রোড সাইনগুলো দেখতে কেমন, আপনি ভিডিওতে তো লাইভ দেখতে পাচ্ছেন নাকি শানো? রাইট, রোড সাইনগুলো কিরকম দেখতে পাচ্ছেন। আর রাস্তাগুলো এটা কিন্তু হাইওয়ে। এখন খুব আশ্চর্য হলাম, হাইওয়ের রাস্তা দেখছেন এক লেন, আমি তো চিন্তা করতে পারতেছি না। মজার ব্যাপার কি, পাহাড়ি এলাকায় যদি সেন ডাবল লেন করে না, অনেক খরচ পড়ে যাবে। দেখেন পাহাড় ভাঙে চলে এই করে টেকরা, এর জন্য তারা কি করছে, পাহাড়টা আর ভাঙেনি, মানে এত পরিবেশ নষ্ট করেনি, তো এক লেন করছে। তো কোনো কারণে যদি সামনের গাড়িটা স্লো যায় না, তাহলে সব গাড়ি স্লো, কারণ এখানে ওভারটেক করার কোনো সুযোগই নেই। দেখছো লেফট সাইডে সলিড হোয়াইট লাইনটার অর্থ বুঝছো? তুমি ওভারটেক করতে পারবে না, দুই সাইডে দুই গাড়ি, মানে নো ওভারটেক। লেফট সাইডে যে সলিড হোয়াইট লাইনটা আছে, এই যে হোয়াইট লাইনটার কথা বলা দেখতে পাচ্ছেন আপনারা?
তো এই ফাঁকে কিন্তু একটা জিনিস শানু তুমি দেখা দিচ্ছ তাদেরকে যে রোড গার্ডের নিয়ম কানুনগুলো দেখছো, এই যে যারা নাকি ডান দিকে যাবে ওই যে দেখছো ভাঙা ভাঙা সাদা দাগ আছে। আরেকটা কথা, আমাদের আমেরিকাতে এক্সিট যখন হয় কি বলে এখানে, এক্সিট এটি, হ্যাঁ না এক্সিট না, কি যেন বলে, তা তো জানি না কি বলে। আরে এক্সিট বলে না, এক্সিটই বলে। কি বলে? এক্সিট না, রাইট টার্ন, লেফট টার্ন না কি টার্ন? আমরা যখন নেই কি বলে, আচ্ছা মনে হইলো বইলো। তো আজ যাই হোক ভাই, ভুলে গেছি এই মুহূর্তে এটা। আচ্ছা মনে হইলো। আচ্ছা ওই যে দেখছেন ওই যে সুইজারল্যান্ডের ট্রাক যাইতেছে, আর একটা জিনিস হলো দেখেন সামনে ওই যে পাহাড়গুলো আছে না, পাহাড়গুলোর ভিতর দিয়ে রাস্তা কেটে টেটে তারা ওই রাস্তা বানাইছে। ওই যে দেখেন সাইনগুলো, দেখেন সাইনগুলো আমেরিকার সাইনের মতোই, বাংলাদেশে মানে একই সাইন ব্যবহার করে। ওই যে গ্রিন লেখা, ওই যে জুরিক দেখা যাচ্ছে, জুরিক, হ্যাঁ, দেখছেন জুরিক দেখা যাচ্ছে 105 105 মাইল কিলোমিটার। সরি এখানে আবার কিলোমিটার। তো ক্যামেরাটা একটু ঘুরে দাও, আমি ভিডিওটা শেষ করে দিই। তো ভাই এই ছিল আমার ইউরোপে বিশেষ করে সুইজারল্যান্ডে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সের উপর ভিডিও। তো এই ভিডিওতে যা দেখার চেষ্টা করেছি আশা করি দেখাতে পেরেছি। রোড সাইড দেখাইছি, রাস্তা দেখাইছি, সলিড হোয়াইট লাইন দেখাইছি, গাড়ি ভাড়া কেমনে নেবেন, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের ব্যাপার বললাম, গাড়ি ভাড়া খরচ কত, ইন্স্যুরেন্সের ব্যাপারটা আমি আপনাদেরকে বলেছি, তারপরে এক্সিট দেখাইছি, আর তারপরে পাহাড় দেখাইলাম, তারপরে কি টানেল দেখালাম, আর কি দেখাবো সামনে একটা সাইন আছে, সাইন পর্যন্ত একটু ধরে রাখো। এই যে দেখেন, আচ্ছা তো হ্যাঁ, তো এখানে আপনার একটা জিনিস লুজান 38 এদিকে, আচ্ছা 550 হাফ মাইলের ভিতরে নাকি হাফ কিলোমিটারের ভিতরে। তো এখানে একটা চড়ক বরক আছে, চড়ক বরকটা দেখি কি করা যায়। আমরা যা বলো লুজানের দিকে নাকি, লুজানের দিকে। ভালো টাইমে ভিডিওটা করতেছে অরিনের মা, ভালো টাইমে ভিডিওটা করতেছে। এই তো লুজান, এটি তো এই যে আমাদের লুজান লেখা দেখা যায় কোথায়, ওই যে, হ্যাঁ দেখলাম তো, লুজান। হ্যাঁ দেখি আরো 3-4টা রাস্তার নাম ছিল। তো চলেন যাই, মানে 3-4টা আমরা তুমি একটা যদি highway যাও থেকে ওই যে নেমে- লুজান বার্নিং না কি যেন, তাই হ্যাঁ তো আমরা একটা হাইওয়ে থেকে ওই যে নেমে, দেখো ওখানে ব্লুতে দেখো কি কি দেওয়া আছে, লুজান ব্রুনিং নাকি। ও আচ্ছা এখান থেকে বলতেছে আবার 17 এই যে। কিলোমিটার যাওয়ার জন্য। এখন আমরা কি Interlock, জুরিকের দিকে হ্যাঁ। রওনা হচ্ছে নাকি আস্তে আস্তে? আচ্ছা তুমি যে জুরিকের দিকে যাও, আমাদের গাড়িটা কোথায় দিবা? তুমি যাচ্ছে জুরিকের দিকে, ওর পাশেই তো, বেশি দূরে না ওখান থেকে। তাই বুঝতে পারছো? মুরান যেটা হলো মুরান ছিল না, মুরানপুর এগুলি বললে তো চিনবে না মানুষ। চিনবে না। তো একটা তুমি পপুলার নাম বলতে হবে আশেপাশে, যেটা বলে মানুষ চেনে না। এটা বলে চিনি না, জুরিক বলে সবাই চিনবে যে ইসের বাণিজ্যিক নগরী, সুইজারল্যান্ডের বাণিজ্যিক নগরী। তো এখন এই রোডে থাকতে হবে 17 কিলোমিটার। তো ক্যামেরা একটু ধরো আমার দিকে। তো ভাই এই ছিল আমার ভিডিও। তো শানু তো কি জানি বলতে চেয়েছিল, ভুলে গেছে, মনে পড়ছে? আচ্ছা মনে যখন আসবে ভিডিও তো করছি কিছু বলবা? একের পর এক, না কিছু বলার নেই। এটা থ্যাংক ইউ বলে দাও তোমার দিকে ক্যামেরাটা ধরে। আমার তো সবসময় তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সব ইনফরমেশন দিতে পারছো তো, না কিছু বাকি আছে? চেষ্টা করছি, যদি কোথাও মিস করে থাকি আপনারা আমাদেরকে মনে করিয়ে দিবেন কমেন্ট বক্সে, কমেন্টটা কেন দিয়েছি এই জন্যই তো দিয়েছি। যদি কোনো কিছু দেখাতে মানে পারি নাই, ভুলে গেছি, আপনাদের দায়িত্ব, নিজ দায়িত্ব আপনারা আমাদেরকে মনে করিয়ে দিবেন। জর্জ ভাই এটা তো দেখি নাই, এই কেন ভাবি এটা তো দেখার নাই, আচ্ছা আপনারা তখন আমাদেরকে মেসেজ দিবেন। দেখছেন নাকি ওই যে সামনে দেখো সুন্দর পাহাড়ের উপর দিয়ে খাল মতো, ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে সুন্দর ওর গাছও লাগাই দিচ্ছে, আজব ব্যাপার, আজব নিয়ে ব্যাপার। গেছে। আসলে ক্যামেরাটা বন্ধ করতে মন চাইতেছে না, যদি বন্ধ করি তাহলে তারা এগুলো দেখবে না। তো এই ছিল সুইজারল্যান্ডের রোড ভিউ। সত্যি মুভিতে দেখেন আর আমি বাস্তবে, হ্যাঁ মুভিতে আসলে আপনারা যেমন দেখেন, আমিও এক সময় দেখতাম, মনে মনে স্বপ্ন ছিল। দেখছো শানু কিভাবে টানগুলো নিতে হয়, দেখছো? হ্যাঁ, very carefully, সবাইকে হ্যাঁ। একটু বলে দাও ভাই, টার্নগুলো যখন আসবে স্লো করে নিতে হবে। Slow আসলে করে কি দিলে। এইগুলো কি বলবো, যারা ড্রাইভার মানুষ তারা মোটামুটি জানে, কিন্তু সুইজারল্যান্ডে আসলে যারা ড্রাইভ করবেন তাদেরকে আরেকটু বেশি বেশি এগুলো তো আমরা কেয়ারফুল। আমেরিকাতে কম বেশি করি, কিন্তু বাংলাদেশ হ্যাঁ। থেকে যারা আসবে তারা এই ধরনের আপনাদের জন্য, ড্রাইভিং হ্যাঁ। পরিস্থিতির জন্য অনেকটা প্রস্তুত না। মেন্টালি প্রিপারেশন। বাংলাদেশ তো ফ্ল্যাট ল্যান্ড, তো রোডগুলো ওইভাবে ফ্ল্যাট ভাবে ডিজাইন করা, কিন্তু এখানে ওই যে দেখা আরেক টানেলে ঢুকলাম, এই চক্কর বক্কর দিয়ে এটা যাচ্ছি, এদিকে কোন দিকে কই যায় কে জানে। এটা আবার কত বড় টানেল কে জানে। এই টানেলটা থেকে একটু বের হই নাকি? হ্যাঁ আমি কি বন্ধ করে দিব ভিডিও? না, টানেলটা লাস্ট টানেলটা একটু দেখো, আর তুমি কিছু বলো, কথা বলতেই থাকো, বুঝছো? কথা আর কি বলতেই থাকবো, information তোমার বাকি সাথে আছে? কথা বলতে বলতে আমার চাপা চাপা সব ব্যথা হয়ে যাবে আরেকটা আসলে। জিনিস তো তুমি সবাইকে বলোনি, সুইজারল্যান্ড কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি না, এবং এখানে কিন্তু যে ইউরো আছে, ইউরো এবং ডলার চলে না। সবাই বলে দেয় জোরে করে হাই আল্লাহ, কেন ইউরো এবং ডলার চলে না সুইজারল্যান্ডে? কিন্তু কেন চলে না জর্জ? এটা প্রথমে এটা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি না, তার মানে
রেট, এখানে ইউরো চলবে না, এটা হলো হ্যাঁ। প্রথম কারণ। প্রথম কারণ তারপরে আছে। দ্বিতীয় কারণ হলো ডলার কেন চলবে। তুমি একটা মুদি দোকানে শপিং করতে গেছো, ডলার তো বাংলাদেশেই চলবে না মুদি দোকানে, মুদি না, দোকানে তোমার ডলার নিবে? না সেটাই তো তো হলো কথা। না। তো তোমাকে যেটা করতে হবে সেটা হলো, যদি কার্ড থাকে, ঠিক আছে, তোমার যদি কার্ড থাকে তো কার্ডে দিবা, আর যদি কার্ডে না থাকে তাহলে ব্যাংক থেকে গিয়ে কি নিয়ে নিবা, এক্সচেঞ্জ। ওখানকার যে লোকাল কারেন্সি আছে না, হ্যাঁ সুইজারল্যান্ডের লোকাল কারেন্সি কি সুইস ফ্রাঙ্ক, হ্যাঁ সুইজারল্যান্ডের লোকাল কারেন্সি হলো সুইস ফ্রাঙ্ক। তো হ্যাঁ। তুমি সুইস ফ্রাঙ্ক তোমাকে দিতে হবে। তো ক্যামেরাটা ধরো, ভিডিওটা শেষ করে দিই এখানে, মনে ধরে রাখাটা ঠিক হবে না। তো ভাই আপনারা যারা আমাদের দুজনের ভিডিওটি দেখছিলেন, আমার আর আপনাদের ভাবি সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর কিছু জানার থাকলে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।